টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুলটা রয়েছে অর্থাৎ শৈলেন্দ্র সিরকার বিদ্যালয়া, যেটা গভর্নমেন্ট স্পন্সর্ড, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 212 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এবারেও হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। এই পরীক্ষাটি তোমাদের আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো একবার দেখো, এই প্রশ্ন উত্তর শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের নাম্বার বিভাজন কিভাবে হবে। তোমাদের আলো এখান থেকে থাকবে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট থাকবে 10 নম্বর। চুম্বক থেকে 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে 10 নম্বর। তড়িৎ থেকেও একইভাবে চুম্বকের মতো থাকবে 10 নম্বর। তারপরে থাকছে তোমাদের ভৌত পরিবেশ থেকে পরিবেশ বান্ধব শক্তি, এখান থেকেও তোমাদের একইভাবে 10 নম্বরের প্রশ্ন থাকবে এবং পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈশিষ্ট্য ও কার্যগত প্রক্রিয়া, এখান থেকেও তোমাদের 10 নম্বর থাকবে। মোট এভাবে তোমাদের 5টা চ্যাপ্টার থেকে মোট 50 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। এবার দেখো প্রথমে কি রয়েছে, ফিজিক্যাল সায়েন্স সেকশন। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? দেখো, পুরো বাক্যে উত্তর লিখবে 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি নাকি প্রতিবিম্ব নাকি উপচ্ছায়া? উত্তর হচ্ছে প্রতিকৃতি। পরের প্রশ্ন, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হবে, ছোট হবে, একই থাকবে নাকি কিছুই হবে না? উত্তর বড় হবে। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি নয়, এদের মধ্যে কোনটা পরিবেশ বান্ধব শক্তি নয়? উত্তর হচ্ছে জীবাশ্ম। পরের প্রশ্ন, আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ নাকি প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা? উত্তর হচ্ছে বিচ্ছুরণ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কোথায়? উত্তর হচ্ছে বকখালিতে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। 2টি সমমেরু চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। ঠিক আছে, চলে আসছি পরবর্তী স্লাইডে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো কি আছে, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? উত্তর লিখবে, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য সাধারণত তার জ্যামিতিক দৈর্ঘ্যের প্রায় 0.84 থেকে 0.86 গুণ হয়। সুতরাং চৌম্বক দৈর্ঘ্য হবে প্রায় 0.5 × 0.84 মানে 0.42। এটা আনুমানিক একটা 0.42 মিটার। ঠিক আছে, পরের প্রশ্ন 2 নম্বর দেখো, 2টি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। দেখো 2টি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখানো হয়েছে, তোমরা এবার দেখে নাও। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, এই ছবিটাই তোমরা আঁকবে। পরের প্রশ্ন, অভিসারী আলোক রশ্মিগুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। দেখো এই যে এই রেখাগুলো অ্যারো দিয়ে দেখানো হচ্ছে না, এখানে যেগুলো পড়ছে, এখানে দেখো যে রেখাগুলো পড়ছে সেগুলো হচ্ছে অভিসারী, আর যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে অপসারী। যদি প্রশ্নে আসে অপসারী, তাহলে তোমরা যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো লিখবে, আর যেগুলো অভিসারী, যেগুলো ঢুকছে এর মধ্যে, সেটা তোমরা লিখবে। ঠিক আছে, দেখো আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার দেখো পরবর্তী প্রশ্ন, আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর লিখবে, আয়নার সামনে দাঁড়ালে পার্শ্বীয়ভাবে বিপরীত এবং অসৎ বিম্ব তৈরি হয়। নেক্সট, প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর লিখবে, প্রাইমারি সেলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র কাকে বলে? উত্তর লিখবে, একটি চুম্বকের সংলগ্ন যতক্ষণই অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে, সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চৌম্বক ক্ষেত্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো।
তো নিয়মিত প্রতিফলন লিখবে যখন আলো কোনো মসৃণ তলে যেমন আয়নাতে আপতিত হয় তখন আপতিত রশ্মিগুলি সমান্তরালভাবে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে যায়। আর বিক্ষিপ্ত প্রতিফলন যখন আলো কোনো অমসৃণ তলে যেমন কাগজ, দেওয়াল ইত্যাদিতে আপতিত হয় তখন আপতিত রশ্মিগুলি বিভিন্ন দিকে প্রতিফলিত হয়। এর কারণ হলো অমসৃণ তলের বিভিন্ন বিন্দুতে আপতন কোণ ভিন্ন ভিন্ন হয়। পরের প্রশ্ন, চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? উত্তর লিখবে চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কারণ এটি পদার্থের মৌলিক গঠন এবং ইলেকট্রনের গতির উপর নির্ভরশীল। পদার্থের অণুগুলির মধ্যে ইলেকট্রনের স্পিন এবং কক্ষীয় গতির কারণে চৌম্বক মোমেন্ট তৈরি হয়। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই মোমেন্টগুলি সজ্জিত হতে পারে, যা পদার্থকে চৌম্বকীয় বৈশিষ্ট্য প্রদান করে। পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত রেখেও চুম্বকত্ব প্রদর্শন করা সম্ভব। পরের প্রশ্ন, বর্ণালী কাকে বলে? উত্তর লিখবে বর্ণালী হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য অনুসারে বিভিন্ন রঙে বিভক্ত হওয়ার ঘটনা। যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন আলোর প্রতিটি তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন ভিন্ন পরিমাণে বেঁকে যায়। ফলে আলো 7টি রঙে, যেটাকে বেনিয়াসহ কলা বলা হচ্ছে, বিভক্ত হয়ে একটি রঙিন পট্টির সৃষ্টি করে। এই রঙিন পট্টিটি হচ্ছে বর্ণালী নামে পরিচিত। পরের প্রশ্ন, নির্জল কোষ কি? নির্জল কোষ বা ড্রাই সেল হলো এমন এক প্রকার প্রাইমারি তড়িৎ কোষ যেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি তরল আকারে না থেকে পেস্ট বা কঠিন আকারে থাকে। সাধারণ টর্চলাইট ব্যাটারি এর একটি উদাহরণ। এর প্রধান উপাদানগুলি হলো দস্তা, যেটা অ্যানোড হিসেবে থাকে, কার্বন, যেটা ক্যাথোড হিসেবে থাকে, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্ট, যেটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে থাকে। পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি 3 থেকে 4টি বাক্য উত্তর দাও। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন কি আছে দেখো, অনুচুম্বক কি আর চৌম্বক আবেশ কাকে বলে? দেখো দুটো প্রশ্ন আছে। তো অনুচুম্বক কি, তার সংজ্ঞা লিখবে পদার্থের পরমাণুগুলির মধ্যে ইলেকট্রনের স্পিন এবং কক্ষীয় গতির কারণে একটি ক্ষুদ্র চুম্বক চৌম্বক মোমেন্ট তৈরি হয়। এই ক্ষুদ্র চৌম্বক মোমেন্টযুক্ত পরমাণু বা অণুকে অনুচুম্বক বলা হয়। আচ্ছা, চৌম্বক আবেশ এখানে সংজ্ঞা লেখা আছে, তোমরা একবার দেখে নিও। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা পজ করে তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। এবার আমি বেশি উত্তর আমি পড়ছি না, আমি তোমাদের জন্য জাস্ট প্রশ্নগুলো ডিসপ্লে করছি। কিছু কিছু ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। অথবা বলেছি জৈব শক্তি কাকে বলে, আর পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। 1+2, দেখো জৈব শক্তি কাকে বলে তার পয়েন্ট করে লেখানো হয়েছে। তারপরে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা, সেটাও এখানে পয়েন্ট করে লেখানো হয়েছে। তোমরা একটু দেখে নিও, দিয়ে সুন্দর করে খাতায় লিখে নিও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকালে খাতায় লিখে নিয়েছো। চলে আসছি আমরা পরবর্তী স্লাইডে। লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখো। দেখো, দেখতে পাচ্ছ, এই উত্তরটা এরকম লিখবে, দিয়ে এই ছবিটা দিয়ে দেবে। ঠিক আছে, সোজা পেনকে বাঁকা দেখানো। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা। অথবা দিয়ে বলেছে একটি বদ্ধ বর্তনের রেখাচিত্র অঙ্কন করো যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং একটি তার। দেখো, এটা যতটা পারা যায় তোমার জন্য এটা আনা হয়েছে, একবার দেখে নাও। সুন্দর করে খাতায় এঁকে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফিউজ তার কি? বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? দেখো, ফিউজ তার হলো একটি স্বল্প গলনাঙ্ক বিশিষ্ট সরু তার যা বৈদ্যুতিক বর্তনীতে অতিরিক্ত তড়িৎ প্রবাহ থেকে যন্ত্রপাতি সুরক্ষা করার জন্য ব্যবহার করা হয়। আর এটি কেন ব্যবহার করা হয় সেটাও এখানে লেখানো হয়েছে, যদিও এখানেই কিছুটা হিন্টস দেওয়া হয়েছে, কিন্তু কেন ব্যবহার করা হয় যেহেতু 2 নম্বর আছে ওই জন্য একটু বড় করে এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন, অথবা কি আছে, এলইডি কি? এলইডির ব্যবহারের সুবিধাগুলি লেখো। এলইডি এর পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ আলো বিকিরণকারী ডায়োড। এটি একটি অর্ধপরিবাহী ডায়োড যা তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন করে। আর এলইডি ব্যবহারের সুবিধা দেখো, 4টে সুবিধা দেওয়া হয়েছে এখানে, 1, 2, 3, 4, এই 4টে সুবিধা তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু এলইডির ব্যবহারের সুবিধাগুলি তোমরা লেখা হয়ে যাবে। আশা করি তোমরা এলইডি ব্যবহারের সুবিধাগুলি লিখে নিয়েছো। চলে আসছি আমরা পরবর্তী স্লাইডে, লাইফ সায়েন্স। এবার লাইফ সায়েন্স পার্টে ঢুকে যাচ্ছি আমরা। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, পত্রফলকের একটি কাজ লেখো।
উত্তর লিখবে পত্রফলকের একটি প্রধান কাজ হলো স্থলের সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করা। এছাড়াও এটি গ্যাসীয় আদান প্রদান এবং বাষ্পমোচনেও সাহায্য করে। পরের প্রশ্ন 2 নম্বর, জেকবসন অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? উত্তর লিখবে জেকবসন অর্গান সাপ ও টিকটিকির বিশেষ অঙ্গ। এটি তাদের ঘ্রাণেন্দ্রিয়কে উন্নত করে, যা শিকার খুঁজে বের করতে এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। পরের প্রশ্ন, গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে? তো দেখো, গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা তা বোঝার জন্য লাইকেনের উপস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে। কিছু লাইকেন দূষণ সংবেদনশীল এবং দূষিত এলাকায় জন্মায় না। যদি গাছের গুড়িতে লাইকেনের অভাব দেখা যায় তবে তা পরিবেশ দূষণের ইঙ্গিত দিতে পারে। পরের প্রশ্ন, ওআরএস এর সম্পূর্ণ নাম কি? ওআরএস এর সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর লিখবে পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ হলো পলাশ ও শিমুল। পরের প্রশ্ন, অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও। তো অস্থানিক মূল তার উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণটা কি? আলু গাছের কন্দ থেকে বের হওয়া মূল, পাথরকুচি পাতার কিনারা থেকে বের হওয়া মূল। তা তোমরা এটা একবার দেখে নিও। পরের প্রশ্নে চলে যাবো আমরা। শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো 4টি। মূলের ডগায় টুপির মতো অংশটি হলো মূলত্র। ফুলের ডিম্বাশয় অংশে ফলে এবং ডিম্বাক অংশ বীজে পরিণত হয়। বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে তা হলো H2S। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো রেশম পোকা। পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কলসপত্রী পাতা। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 2 = 4। প্রথম প্রশ্নে চলে আসবো। একটি আদর্শ মূলের কটি অংশ ও কি কি? উত্তর লিখবে একটি আদর্শ মূলের প্রধান অংশগুলি হলো 5টি। প্রথমে হচ্ছে মূলত্রাণ, তারপর হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, তারপরে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম দীর্ঘীকরণ অঞ্চল, শোষণ অঞ্চল আর স্থায়ী অঞ্চল। ঠিক আছে, প্রতিটি পয়েন্ট সম্বন্ধে এখানে লেখানো হয়েছে। তোমরা যেমনভাবে লেখানো হয়েছে ঠিক একইভাবে লিখে নেবে। আমি পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। পরের প্রশ্ন, ফেরোমন কি? এঁচড়কে কেন জৈবিক ফল বলা হয়? 1+1 আছে। ঠিক আছে, তো প্রথমে দেখো ফেরোমন কি সেটা এখানে লেখানো হয়েছে। তারপরে এঁচড়কে কেন যৌগিক ফল বলা হয় সেটা দেখো নিচে লেখানো হয়েছে। তোমরা একবার দেখে নিও। দুটোতেই পয়েন্ট করে কিন্তু লেখানো হয়েছে তোমাদের সুবিধার্থে। আশা করি ভিডিওটা পজ করে তোমরা লিখে নিয়েছো। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে আছে একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের বিভিন্ন অংশগুলির নাম লেখো। তো একটি আদর্শ ফুলের পুংকেশরের বিভিন্ন অংশগুলি হলো পরাগধানী, পুংদণ্ড। একটি আদর্শ ফুলের গর্ভকেশরের বিভিন্ন অংশগুলি হলো গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। ঠিক আছে, প্রতিটি পয়েন্ট সম্বন্ধে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও একবার। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পার্থক্য লিখতে বলেছে যে কোনো দুটি। দেখো প্রথম পার্থক্যটা কি রয়েছে, মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং মৃদবর্তী অঙ্কুরোদ্গম। দেখো কি কি বৈশিষ্ট্যের উপর লেখানো হয়েছে, বীজপত্র, ভ্রূণকাণ্ড এবং উদাহরণ। এই 3টে বৈশিষ্ট্যের উপরে পার্থক্যটা লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। চলে আসবো পরবর্তী পার্থক্যতে। আশা করি তোমরা এটা দেখে নিয়েছো সকলে। পরেরটা দেখো 2 নম্বর, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ কি? কি কি বৈশিষ্ট্যের উপর লেখানো হয়েছে দেখো, পরাগরেণুর স্থানান্তর, বাহকের প্রয়োজন, জিনগত বৈশিষ্ট্য আর অভিযোজন। এইসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাদের এই যে পার্থক্যটা সেটা লেখানো হয়েছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী পার্থক্যে। ব্যাপন এবং অভিশ্রবণ কি? এটাও পদার্থের চলাচল, ঝিল্লির প্রয়োজন আর দিক, এই 3টে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে পার্থক্যটা লেখানো হয়েছে। ব্যাপন আর অভিশ্রবণের পার্থক্য তোমরা একবার দেখে নাও। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে। একক পত্র এবং যৌগিক পত্র এর বৈশিষ্ট্য কি আছে? পত্র ফলকের গঠন, পাক্ষিক মুকুল এবং উদাহরণ, এসব পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। আচ্ছা, একক পত্রের উদাহরণ কি কি আছে দেখো, আম, জাম, কাঁঠাল। আর যৌগিক পত্রের উদাহরণ আছে নিম, তেঁতুল, গোলাপ। এগুলো হচ্ছে যৌগিক পত্রের উদাহরণ। এবার আসবো পরবর্তী স্লাইডে। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন দেখো, একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো আমের বহিস্তক, মধ্যস্তক, অন্তস্তক, বীজ, বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে,
এটাই তোমরা সুন্দর করে লিখে নেবে খাতায়। পরের প্রশ্নে চলে যাবো। দেখো 2 নম্বর, একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো পত্রাগ্র, উপশিরা, শিরা, পত্রবৃন্ত, উপপত্র, পত্রমূল, মধ্যশিরা, পত্রপ্রান্ত। ঠিক আছে, এইভাবে বিভিন্ন অংশগুলি কিন্তু চিহ্নিত করা হয়েছে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুরা অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও তোমরা অবশ্যই কমেন্ট লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আগে খুঁটিয়ে পড়ো, তারপরে এই প্রশ্ন উত্তর করতে যেও, কিন্তু এই প্রশ্ন উত্তর করে কোনো লাভ হবে না। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সেটা দেখার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর তোমাদের এই যে প্রশ্নটা করলাম এটাই যে হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমাদের এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসবে। তোমরা আগে বই করো, সবেমাত্র একটা সেট করালাম। এর পরবর্তীতে রায় মার্টিনের কোন স্কুলের প্রশ্ন উত্তর তোমাদের দরকার সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।